জাসনিত নামের একটা মেয়েকে সামার পাগলের মতো ভালোবাসতো, কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় মেয়েটি তার মানসিক ভারসাম্য হারায়। তাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরই প্রিয়তমাকে সুস্থ করতে ছেলেটিও নিজের জীবনের তোয়াক্কা না করে পাগলের অভিনয় করে আর ঢুকে পড়ে সেই হাসপাতালে, যেখানে তাকে দিনের পর দিন সহ্য করতে হয় অমানসিক কষ্ট আর নির্যাতন। এত কষ্টের পরও ছেলেটি কি পারবে তার ভালোবাসার জোরে তার প্রিয়তমাকে সুস্থ করতে, নাকি হাসপাতালের টর্চার সহ্য করতে করতে সে একদিন নিজেই সত্যি সত্যি পাগল হয়ে যাবে? সেটাই দেখবো আজকের গল্প ইশকা দে লেখ্যেতে। ভালোবাসার জন্য মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই চলুন দেখে আসা যাক। শুরুতেই দেখা যায় একটা মেন্টাল হসপিটাল। দেখা যায় হসপিটালের ডক্টর সেখানে প্রবেশ করে। তিনি দেখা করবেন পেশেন্ট নাম্বার 111-র সাথে। সবাই তো তিনি হসপিটালে ঢোকার পরেই অনেক সম্মান জানাতে থাকে, বোঝা যায় তার বেশ নামডাক রয়েছে। তো ডক্টরের পর পেশেন্ট নাম্বার 111-র কাছে আসে আর বলে, সামার, তোমার হাসিটা তো বেশ সুন্দর। তো এই সামার আসলে মানসিকভাবে অসুস্থ, তাই সে হসপিটালে ভর্তি আছে। কিন্তু এই সামারকে আর কেনই বা সে এখানে ভর্তি, তার সাথে কি এমন হয়েছিল, সেই সবই আমরা ধীরে ধীরে জানতে পারবো। ডক্টর তখন সামারকে বলে, তোমার সাথে কে? সামার তার কল্পনায় তখন কারোর সাথে কথা বলছিল, এমন মনে হচ্ছিল যে তার সাথে কেউ রয়েছে। ডক্টর এসব দেখে বুঝতে পারে হয়তোবা এটা সামারের গার্লফ্রেন্ড। সে হয়তো মনে করছে তার গার্লফ্রেন্ড তার সাথে আছে, তাই সে তার সাথেই কথা বলে যাচ্ছে। তখন ডক্টর বলে, আচ্ছা, আমি তোমার সাথে একটু কথা বলবো, তোমার গার্লফ্রেন্ডকে একটু বাইরে যাবে? সে আসলে ইচ্ছে করে এমনটা বলে সামারের সাথে কথা বাড়ানোর জন্য। কিন্তু সামার এসবে খুব একটা পাত্তা না দিলেও এবার ডক্টর এমন ভাব নিয়ে সামারের কাছে বসে যেন তার গার্লফ্রেন্ড চলে গেছে বাইরে। তাই সামারও আর কিছুই বলে না। ডক্টর তখন সামারকে বলে, তো সামার, আমি তোমার সম্পর্কে যতটুকু জানি তা হচ্ছে তুমি তোমার পড়াশোনা করেছো একটা ইউনিভার্সিটি থেকে, আর তুমি তোমার হোস্টেলে থেকেই সব করতে। হোস্টেলে কি তোমার ভালো লাগতো একা থাকতে? সামার তখন মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে হ্যাঁ, সে পছন্দ করত হোস্টেলে থাকতে। ডক্টর তখন জিজ্ঞেস করে, তোমার কি বাড়িতে ভালো লাগতো না? সামার তখন কোনো কথাই বলে না, সে একদম চুপ করে থাকে। ডক্টর তখন নিজে থেকেই বলতে থাকে, কি হলো সামার, বলো। অবশ্য কিভাবেই বা বাড়িতে তোমার ভালো লাগবে যেখানে তোমার বাবা মাই ছিল না? এই অবস্থায় তুমি কেন? কারোরই ভালো লাগতো না মা বাবা ছাড়া বাড়িতে থাকতে। আচ্ছা যাই হোক, আমাকে একটা কথা বলো তো, যে এখানে কেমন লাগছে তোমার? ভালো লাগছে কি? সামার জানায়, হ্যাঁ, কিন্তু এত গরম কেন? আপনার কি গরম লাগছে না? ফ্যানগুলো একটু চালিয়ে দিন না, আমার তো বেশ গরম লাগছে। ডক্টর তখন উঠে ফ্যান চালায় আর তখনই সামার খুশিতে বাচ্চাদের মতো টি শার্ট খুলে নাচতে থাকে। এটা দেখেই ডক্টর কনফার্ম হয় যে সামার সত্যি সত্যি মানসিকভাবে খুবই অসুস্থ। সে তো জানেই না তার বয়সে কেমন আচরণ করা উচিত আর কেমন করা উচিত নয়। তার সাথে কথা বলে সবকিছু অবজার্ভ করে সে বাইরে বেরিয়ে আসে। এরপর ডক্টর সামারের বন্ধুকে বলে, দেখো, আমি সামারকে খুব ভালো করে চেক করে এসেছি আর আমি নিশ্চিত সে মানসিকভাবে অসুস্থ। সামারের বন্ধু তখন বলে, না ম্যাম, আমাকে বিশ্বাস করুন, সে একেবারে ঠিক আছে। ডক্টর বলে, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। নিজের বন্ধুকে এই অবস্থায় দেখাটা, এভাবে মেনে নেওয়াটা কষ্টকর, অনেক কঠিন। কিন্তু সামার সুস্থ হলে তবেই আমরা তাকে ডিসচার্জ করতে পারবো। তার আগে তুমি তোমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। সামারের বন্ধু বলে, ম্যাম, তাহলে তার সম্পূর্ণ কাহিনীটা আগে শুনে নিন, তারপর না হয় আপনি আপনার সিদ্ধান্ত নিবেন। ডক্টরের কথা শুনে অবাক হয় আর বলে, মানে? সামারের বন্ধু বলে, এই সব কিছু শুরু হয় আমাদের কলেজের দিন থেকে। এখান থেকে দৃশ্য চলে আসে ফ্ল্যাশব্যাকে আর আমরা সামারদের কলেজের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় সামার ছিল পুরো কলেজের ফেমাস স্টুডেন্ট, কলেজের সবার হার্টথ্রব ছিল সে। দেখা যায় সামার কলেজে চলে আসে, তাও জিপে করে। আর এমন কি, সে তো এবার ইলেকশনেও দাঁড়িয়েছে। সবাই তখন চারিদিক থেকে চিয়ার্স করছিল আর বলছিল জিতলে তো সামারই জিতবে আর কেউ না। সবাই তাকে সাপোর্ট করছিল। বোঝাই যায় কলেজে তার ইনফ্লুয়েন্স কতটা। তো সেখানে সামারের প্রতিনিধি যারা ছিল তারা তাকে একেবারেই পছন্দ করতো না। সামার অবশ্য এই ব্যাপারটা জানতো, কিন্তু সেই ব্যাপারটাকে এতটাও পাত্তা দিত না, কারণ সে খুব ভালো করেই জানে তার মতো একজন হার্টথ্রবের বন্ধুর থেকে বেশি শত্রুই থাকবে, এটাই স্বাভাবিক। তাই সেও ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। যাক, কলেজ থেকে সামার চলে আসে তার গার্লফ্রেন্ডের সাথে একটা পার্টিতে, যেখানে সবাই বেশ এনজয় করছিল। পার্টির মধ্যে হঠাৎ সামার খেয়াল করে তার গার্লফ্রেন্ড অনেক ছেলে ফ্রেন্ডসদের সাথে ইনভলভ, যা সামারের একদমই পছন্দ নয়।
সে তার গার্লফ্রেন্ডকে তখন বলে, আমি অনেকবার বলেছি আমি চাই না তোমাকে আমি বাদে অন্য কেউ জানুক বা চিনুক, তাও তুমি কেন এটা করছো? আমার এসব ভালো লাগছে না। তার গার্লফ্রেন্ড তখন বলে, সে বড় সার্কেলে থাকে বলেই না তার এত ভোট আসে। এতে তো সামারের খুশি থাকার কথা, কারণ তার গার্লফ্রেন্ডের কারণে তার ভোট আসছে। সামার বলে, একজন সত্যিকারের বয়ফ্রেন্ড কখনোই এতে খুশি হবে না, আর আমিও এতে খুশি না। যাক, ঠিক আছে, তুমি যদি এভাবেই থাকতে চাও তাহলে থাকো, তোমার বড় সার্কেল নিয়ে তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলে সে চলে যায়। সেদিন রাতের বেলা সামারের অনেক খারাপ লাগে। সে তো তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। তার বন্ধু তখন বলে, কি ব্যাপার, মন ভেঙে গিয়েছে না কি? সামার মদ খেয়ে তার বন্ধুদের বলে, এই পৃথিবীতে কোনো জুলিয়েট নেই যে আমার মতো রোমিওর মন ভাঙতে পারবে। এই বলেই সে হাসাহাসি করছিল, কিন্তু মন থেকে তো সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসতো, বোঝাই যায়। আর তার গার্লফ্রেন্ডের ব্যবহারেও সে কষ্ট পেয়েছে, কিন্তু সে তার বন্ধুদের সামনে সেটা প্রকাশ করে না। যাক, দৃশ্য চলে যায় পরের দিন। সামার আসে আর্ট কম্পিটিশন দেখতে। সেখানে সে প্রথম দেখে জাসনিতকে। জাসনিত একটা সাধাসিধে আর্টের স্টুডেন্ট। খুব সুন্দর নিখুঁত একটা ছবি আঁকে সে। তার হাতের কাজ দারুণ ছিল। সামার তো তখন জাসনিতের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পুরোটা সময় সে তাকেই দেখে, যেন সে জাসনিতের প্রেমেই পড়ে গেছে, তাও এই প্রথম দেখাতেই। যাক, এরপরই দেখতে দেখতে রেজাল্ট চলে আসে, কিন্তু সেখানে তিনজনের মধ্যে আসতে পারে না জাসনিত, এত ভালো ছবি আঁকার পরেও। এটা দেখে সামারের খারাপ লাগে। সে ম্যাডামকে বলে, আবারও ভুল রেজাল্ট দিচ্ছেন আপনারা, চিট করছেন। ম্যাডাম বলে, মানে কি বলতে চাইছো? সামার বলে, মানে আবার কি, প্রতিবারের মতো এবারও টিচারদের প্রিয় স্টুডেন্টরাই এগিয়ে আছে, আর পিছিয়ে যাচ্ছে যোগ্য স্টুডেন্টরা। এগুলো তো মোটেও ঠিক না। আপনারা যোগ্যতাকে প্রশ্রয় না দিয়ে নিজেদের পছন্দকে প্রশ্রয় দিচ্ছেন। ম্যাডাম এসব শুনে বলে, এখন কি আর্ট নিয়ে আমাকে স্টুডেন্টদের থেকে শিখতে হবে নাকি? আমি কি কিছু জানি না? 12 বছরের অভিজ্ঞতা আছে আমার, এর মধ্যে আমাকে কেউ ভুল বলতে পারেনি, আর তুমি বলছো আমি ভুল? সামার বলে, আরে আপনি তো অভিজ্ঞতা নিয়ে শুধু নিজের স্যালারি বাড়িয়েছেন। এই কথা শুনে তো সবাই হাসাহাসি করে। সামার তখন বলে, আর্ট চিনতে হয় হৃদয় দিয়ে, আর সেখানেই আপনি ব্যর্থ। আপনি পারেননি ম্যাডাম এসব বুঝতে। সামারের এই কথাবার্তা শুনে ম্যাডাম তো ভীষণ রেগে যায়, আর স্টেজ থেকে চলে আসে সোজা প্রিন্সিপালের কাছে, তার কাছে সামারের নামে বিচার দিতে। প্রিন্সিপাল সবকিছু শোনার পর সোজা সামারকে ডেকে পাঠায়। সামারও সেখানে এসে উপস্থিত হয়। এরপর সে সামারকে বলতে থাকে, তুমি তো একজন রেসপেক্টেড সিনিয়র স্টুডেন্ট, তাই যা হলো তা তো ভালো হয়নি, তাই না? তুমি যে ব্যবহার করেছো ম্যাডামের সাথে সেটা অত্যন্ত বাজে, তাই তোমার উচিত ম্যাডামকে সরি বলা। কিন্তু প্রিন্সিপালের বলার পরেও সামার সরি বলে না। ম্যাডাম তখন বলে, দেখলেন স্যার, আমি বলেছিলাম না সে সরি বলবে না, ছেলেটা বেয়াদব। সামার তখন একবার সরি বলে, কিন্তু ম্যাডাম তো তাতে সন্তুষ্ট হয় না। সে বলতে থাকে, আমাকে সে সবার সামনে অপমান করেছে, তাই সরিটাও সে সবার সামনে বলবে, আর সেটাই বলা উচিত। সামার এই কথা শুনে বলে, আমার একবার সরি বলাটা দরকার ছিল, তাই বলেছি। এখন সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। তাছাড়া বিষয়টা এখন সরি পর্যন্ত সীমাবদ্ধ নেই, ব্যাপারটা ইগো পর্যন্ত চলে এসেছে। আর যদি প্রশ্ন ইগো নিয়ে হয় তাহলে সেখানে আমি সার্টিফিকেট পেয়েছি অনেক আগেই। এই বলেই সামার পুরো বিষয়টাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপালও আর কিছুই বলতে পারে না। বাইরে এসেই সে তার বন্ধুদের থেকেও জাসনিতের খবর জানতে পারে। সে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে নেয়, কারণ সে তো রীতিমতো জাসনিতের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার গার্লফ্রেন্ড ছিল আগে, তার জন্য তার খারাপও লেগেছে, কিন্তু এই জাসনিতের মতো মেয়ে সে আগে কখনো দেখেনি। জাসনিতের জন্য যেন তার অন্যরকমই টান কাজ করে। এরপরে সে জাসনিতের ক্লাসে আসে আর সবাইকে ধন্যবাদ জানায় তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। তখন জাসনিতের এক ক্লাসমেট বলে, আমাদের আর্ট রুমটা অনেকদিন যাবৎ লক করা, তাই আমরা সেটা ব্যবহার করতে পারি না। যদি সম্ভব হয় আপনার পাওয়ার ইউজ করে কি সেটা আবারও ওপেন করাতে পারবেন? আমরা চাই আমাদের আর্টের কাজ আবারও সেখান থেকে শুরু করতে, তাহলে বেশ ভালো হয় আর কি। আমার বান্ধবীও একটা পেইন্ট করবে। তো যখন সামার দেখে সেই বান্ধবী আসলে জাসনিত, তখন তো সে এক কথাই বলে দেয় যে হ্যাঁ, তাহলে তো এই কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। জাসনিতকে তখন তার বান্ধবী খুশি হয়ে বলে, কিরে, ধন্যবাদ জানা। জাসনিত তখন সামারকে ধন্যবাদ জানায়। এবার সামার একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল, তখনই সেখানে আসে সামারের বিপক্ষে দাঁড়ানো সেই ছেলেটা, যার সাথে ছোটখাটো একটা ঝগড়াই হয়ে যায় সামারের। ঝগড়া বলতে চোখে চোখেই তাদের মনে এক বড়সড় যুদ্ধ হয়ে গেছে। যাক, দৃশ্য চলে যায় পরের দিন।
কথা মতো সামার জাসনিতের আর্ট করার জন্য আর্ট গ্যালারিটা ওপেন করে দেয়। সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। আর সেখানে জাসনিত এসে দেখে কত কিছু আছে সেখানে। আর যেহেতু জাসনিত আর্ট খুব ভালোবাসে, তাই আর্ট দেখেই তার মুখে হাসিতে ভরে যায়। আর তার এই হাসি ভরা মুখ দেখে সামারও খুব খুশি ছিল। সে তো দিন দিন জাসনিতকে আরো বেশি ভালোবেসে ফেলছে। তার জন্য সে একেবারে ফিদা হয়ে গিয়েছিল। জাসনিতকে ধীরে ধীরে সব জায়গায় সব সময় সে ফলো করতে শুরু করে। একটা মুহূর্তও সে তাকে চোখের আড়াল করতে চায় না। একটা সময় জাসনিত বিষয়টা খেয়াল করে যে সে যেখানেই যাচ্ছে না কেন সেখানেই তাকে সামার ফলো করছে। আর এই ব্যাপারটা জাসনিতের কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখনো সে সরাসরি কথা বলে না। সে বিষয়টাকে এড়িয়েই চলছিল। এদিকে সামার যে জাসনিতকে দিনের পর দিন ফলো করে যাচ্ছে, এই ব্যাপারটা আবার বাকি স্টুডেন্টদেরও নজরে পড়ে, যা তাদের কাছে খুবই অদ্ভুত লাগে। কারণ সামারের মতো একটা ছেলে কিভাবে জাসনিতের পেছনে ঘুরবে। তাই তারা মজা করে এসে সামারকে বলে, কি স্যার, এখন কি আপনি কলেজের ডাস্টবিনে হাত দিয়েছেন? সামার বলে, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তার সেই এনিমি তখন বলে, বুঝতে পারবেও না। যাই হোক, যার পেছনে তুই পড়েছিস তাকে কখনো পাবি না। সে একেবারে গাইয়া টাইপের মেয়ে, তাই তার পেছনে ঘুরে খামোখাই তোর সময়টা নষ্ট হবে। চাইলে আমার সাথে তুই বেড ধরতে পারিস। সামার তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে কলেজে এখন সবাই জানতে পারে যে সামার পছন্দ করে জাসনিতকে। সবাই তো এসব নিয়ে কথাবার্তা বলছিল। জাসনিত যখন কলেজে আসে তখন তারা তাকে নিয়ে কথা বলতে থাকে। তারা বলতে থাকে এই মেয়েটাই এখন সামারের নতুন গার্লফ্রেন্ড। শেষ পর্যন্ত এরকম একটা গাইয়া মেয়ের প্রেমে পড়লো সামার। ব্যাপারটা খুবই হাস্যকর। তাহলে আমরা তো স্মার্ট হয়ে কেন আসি কলেজে? খামোখা এত খরচ খরচা না করে কাজের বুয়ার মতো কম খরচেই কলেজে আসা যেত, আর সামারের গার্লফ্রেন্ডও হওয়া যেত। ব্যাপারটা আগে জানলে তো তাই করতাম। নিজেকে এত ছোট করে সবাই কথা বলছে দেখে জাসনিতের কাছে খুব অপমানজনক মনে হয়। সে তো বুঝতেই পারছিল না তার এখানে দোষটা কি, কেন তাকে সবাই বুলি করছে। কারণ সে তো আর সামারকে বলেনি যে আমাকে পছন্দ করো, সামারই তাকে পছন্দ করেছে। তো সেই সময় জাসনিতের সাথে কথা বলতে আসে সামার। জাসনিত তো ভীষণ ভয় পাচ্ছিল। সামার তখন বলে, প্লিজ ভয় পেও না, আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে এসেছি, আর কিচ্ছু না। দেখো, আমি জানি না তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে কি ভাবছো, তবে যাই শুনেছ তুমি সব ছিল আমার অতীত। আমি এখন একেবারে বদলে গেছি। আমি আর আগের আমি নেই। আমি যা এখন তোমার জন্য অনুভব করছি তা আমি আগে কখনো কারোর জন্য অনুভব করিনি। তাই আমি আমার এই জীবন তোমার জন্য বাঁচতে চাই, তোমার সাথে হাসতে চাই, আর তোমার সাথেই থাকতে চাই। জাসনিত এই সবকিছু শুনে রেগে মেগে বলে, কি তোমার তোমার করছো? আমাকে বলার কি কিছু সুযোগ দিবে নাকি দিবে না? আমারও তো বলার কোনো অধিকার আছে নাকি? আর তাছাড়া তুমি আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কে? আমার সম্পর্কে তুমি জানোই বা কি? সব মেয়েরা এক নয়। এটা একটা ইউনিভার্সিটি। এখানে আমি পড়তে আসি, প্রেম করতে আসি না। তোমার কি মনে হয় আমি এসব খুব পছন্দ করছি? মোটেও না। আমি যেখানেই যাচ্ছি সেখানেই তুমি না হয় তোমার বদমাইশ বন্ধুরা থাকে। আমি কোথাও একা একা যেতে পারি না। না আমি ক্লাসে যেতে পারি, না আমি ক্যান্টিনে যেতে পারি, আর না আমি লাইব্রেরিতে যেয়ে একটু পড়তে পারি। কোথাও একা যাওয়ার কোনো সুযোগ থাকে না আমার। আমার হাতে যদি অপশন থাকতো যে আমি এই ইউনিভার্সিটি বদলাতে পারবো, তাহলে আমি সেটাই করতাম। আমার কাছে অপশন থাকলে আমি কখনো তোমার মুখ পর্যন্ত দেখতাম না। তাই দয়া করে আমার পিছু ছেড়ে দাও, আর আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে জাসনিত সেখান থেকে চলে যায়। সামারকে এইভাবে রিজেক্ট করার দৃশ্য সেখানে উপস্থিত সবাই দেখে, যা এর আগে কেউ কখনো করেনি। সামারও তখন একেবারে চুপ হয়ে যায়। এবার রাতের বেলা হোস্টেলে বাকিরা সবাই মিলে পার্টি করছিল। সামারের বন্ধু তখন এসে তাদেরকে বলতে থাকে, তোমরা ভলিউমটা একটু কমাও, সামারের মুড একেবারেই ভালো না। সে বলে, মুড ভালো না তো আমি কি করব? তার মুড দেখে কি আমার বার্থডে আসবে নাকি? আজ আমার বার্থডে, এনজয় তো করবই। তখনই সেখানে সামার রেগে মেগে চলে আসে, আর ওখানে প্রচুর মারামারি করে। এরপর থেকে দেখা যায় দিনের পর দিন সে মদ খেয়ে সময় কাটাতে থাকে। আগের গার্লফ্রেন্ডের ব্যবহারের জন্য তার খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু সে এতটা ভেঙে পড়েনি কখনো যতটা জাসনিতের জন্য পড়ছে। কারণ জাসনিতকে সে সত্যিই অনেক বেশি ভালোবেসে ফেলেছে। জাসনিতের প্রতি তার ভালোবাসাটাই অন্যরকম, যা কোনো কিছুর সাথে তুলনা হয় না। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন জাসনিত তাকে রিজেক্ট করার পর তার জীবনটাই থেমে গেছে। সামার কোনোভাবেই সেটা হজম করতে পারছিল না, কারণ আজ পর্যন্ত তাকে কেউ রিজেক্ট করেনি। এদিকে জাসনিতকে তার বন্ধু বলে, কিরে তুই স্টুডেন্ট লিডার সামারকে কি এমন বললি? সে তো দেখা দেওয়াই এখন বন্ধ করে দিয়েছে।
জাসনিত বলে ভালোই তো হয়েছে, সে পেছনে পড়া বন্ধ করেছে আর দেখাও দিচ্ছে না, বিরক্ত করে ছাড়ছিল। তার বান্ধবী বলতে থাকে, আরে ব্যাপারটা দেখা দেওয়ার নয়, সে তো ইউনিভার্সিটিতেই আসছে না। জাসনিত এই কথা জানার পর এবার একটু এই বিষয় নিয়ে ভাবে। এদিকে সামারকে তার বন্ধুরা বলতে থাকে, অনেক দিন তো হলো, এবার অন্তত চল ক্যাম্পাসে যাই, এভাবে আর কতদিন। সামার বলে, আমিও অনেকবার বলেছি যে আমি যাব না, তোরা যা, তোদের ইচ্ছে হলে তোরা যা না, আমাকে জোর করছিস কেন। তার বন্ধুরা বলে, ঠিক আছে তাহলে আমরাও যাচ্ছি না, তোর সাথে সাথে আমরাও এখানেই থাকবো। এদিকে ক্যাম্পাসে জাসনিতকে একটা ছেলে হাত ধরে ডিস্টার্ব করছিল। জাসনিত তখন বারবার মানা করতে থাকে আর বলতে থাকে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটা তো কোনোভাবেই ছাড়ছিল না। তখনই জাসনিত সামারকে ইন্ডিকেট করে বলে যে তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি? সে যদি জানতে পারে তাহলে তোর হাত ভেঙে দিবে। না না, শুধু হাত ভাঙবে না, বরং তোর হাড্ডি সব মেরে গুঁড়ো গুঁড়ো করে দিবে। আমাকে টাচ করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে সেটা তোর আইডিয়াও নেই। যদি একবার সে জানতে পারে তখন দেখবি কি হয়। ছেলেটা তো তখন ভয়েই হাত ছেড়ে পালিয়ে যায়। জাসনিতকে তখন তার বান্ধবী বলে, তুই কার কথা বলে ভয় দেখাচ্ছিলি? স্টুডেন্ট লিডার সামার নাকি? জাসনিত বলে, না তো, আমি কারো নাম নিয়ে কিছু বলিনি, আমি তো এমনি এমনি বলে দিয়েছি যাতে সে ভয়ে এখান থেকে পালায়। তো দেখা যায় সামার ভার্সিটিতে না আসাতে এখন ধীরে ধীরে জাসনিত সামারকে মিস করতে শুরু করে। যেখানে যেখানে জাসনিতের পেছনে সামার গিয়েছিল সেখানে সেখানেই জাসনিত তাকে মিস করে। সে আসলে আশা করছিল এই বুঝি সামার আসলো, কিন্তু বারবারই সে দেখে এটা তার কল্পনা, সামার তো আসছে না, তাও অনেক দিন হলো। তাই এখন জাসনিত তার বান্ধবীকে বলে, আচ্ছা আমি ভাবছিলাম যে সামারের ইউনিভার্সিটিতে আসাটা দরকার, তাই না? তার বান্ধবী বলে, কে? স্টুডেন্ট লিডার সামার? জাসনিত বলে, হ্যাঁ হ্যাঁ সেই। তার বান্ধবী বলতে থাকে, মনে হয় না সে আসবে, আর আসলেও এখন একমাত্র তোর কথাই আসবে। জাসনিত তখন বলে, তাহলে আমাকে কথা বলিয়ে দে। তার বান্ধবী বলে, আরে কথা বলিয়ে দে বললেই হবে নাকি, সে তো থাকে বয়েজ হোস্টেলে। জাসনিত এই কথা শুনে বলে, তাহলে আমাকে হোস্টেলে গিয়ে কথা বলিয়ে দিবি প্লিজ। তার বান্ধবী এই কথা শুনে বলে, জাসনিত তুই কি বলছিস? আর তাছাড়া তুই কেন এত কেয়ার করছিস? নিজের পড়াশোনাতে ফোকাস কর প্লিজ, সেটাই তোর কাজে দিবে, এইসব কিচ্ছু তোর কাজে আসবে না। জাসনিত পরে নিজে নিজেই চলে আসে বয়েজ হোস্টেলে, আর সেখানে এসে এসে দেখে সামারের ঘরে তার করা অসম্পূর্ণ পেইন্টিং রাখা। জাসনিত সেটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। সেই সময় জাসনিতকে দেখে সামার খুবই শকড হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তোমার এখানে আসা মোটেও উচিত হয়নি, এখানে কেন এসেছো? এটা বয়েজ হোস্টেল, কেউ দেখলে বাজে কথা বলবে। জাসনিত তখন বলে, আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না কেউ আমার অসম্পূর্ণ পেইন্টিং এর এত বড় ফ্যান। সামার এই কথা শুনে বলে, কে বলেছে এগুলো অসম্পূর্ণ? যার চোখ আছে আর্ট দেখার সে কখনো বলবে না এগুলো অসম্পূর্ণ। এই আর্টগুলোতে তোমার আবেগ, ভালোবাসা, হতাশা, একাকিত্ব সব আছে, যেগুলো দেখে আমি তোমাকে আরো বেশি জানতে পারছি জাসনিত। জাসনিত বলে, তো তুমি কলেজে আসছো না কেন? সামার জানায়, কারণ আমাকে একজন বলেছে কলেজে এসে মুখ না দেখাতে, সে নাকি আমার মুখই দেখতে চায় না, তাই যাচ্ছি না। জাসনিত এসব শুনে বলে, আর যদি সে বলে কলেজে এসে মাঝে মধ্যে মুখ দেখানোর জন্য, তাহলে কি আসবে? সামার বলে, হ্যাঁ যদি সে চায় তাহলে অবশ্যই আসবো। জাসনিত পরে এতটুকু কথা বলেই সেখান থেকে চলে আসে। আর এভাবেই জাসনিতের কথা শুনে সামার তো ভীষণ খুশি হয়ে যায়। তাই পরের দিনই সে কলেজে চলে আসে। সামারকে আসতে দেখে জাসনিত তো খুব বেশি খুশি হয়ে যায়, কারণ এতদিন সে সামারকে অনেক মিস করেছে, যা সে মুখ ফুটে বলতেও পারেনি। দেখা যায় ধীরে ধীরে এখন সামারের সাথে জাসনিত ফ্রেন্ডলি হয়ে যায়, আর তারা একসাথে অনেক সময় কাটায়, অনেক আনন্দ করে। ছবি আঁকা থেকে ফুচকা খাওয়া সবকিছু জাসনিত সামারকে সাথে নিয়েই করে। আজ সামার জাসনিতকে বলে, তুমি জানো কাল রাতে আমি ঘুমাতেই পারিনি। জাসনিত বলে, হ্যাঁ আমি জানি, কারণ গত রাতে ইলেকট্রিসিটি ছিল না, আমাদেরও ছিল না, কিন্তু আমি ভালো ঘুমিয়েছি। সামার তখন বলে, না ইলেকট্রিসিটি ছিল, কিন্তু তাও আমার ঘুম হয়নি, শুধুমাত্র তোমার কথা ভেবে। তুমি তো আমার ঘুমটাও হারাম করে দিচ্ছ। জাসনিত তখন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সামার তখন আবারও বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? মানে আমাকে ভালোবাসতে পারো না? কিছুই কি ফিল করো না তুমি আমার জন্য? সত্যি করে বলো। জাসনিত বলে, কি বলছো? না আমি এরকম কিছুই ফিল করি না, আমার দ্বারা এসব হবে না, মাফ করো। সামার বলে, কিন্তু আমি তো ফিল করি, আমি তো তোমাকে ভালোবাসি জাসনিত, আর আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো। জাসনিত তখন বলে, আর তুমি কিভাবে জানো? সামার বলে, তোমার চোখ তার প্রমাণ। জাসনিত বলে, এইভাবে কারো প্রেমে পড়া ঠিক না সামার, কারণ চোখ সবসময় মিথ্যা স্বপ্ন দেখায়,
আমার সব স্বপ্ন আমার 10 বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল। আমি সবসময় চাইতাম আকাশ সমান উঁচুতে উঠতে, বাকি বাচ্চাদের মতো বাইরে খেলাধুলা করতে, কিন্তু কোথায় পারলাম। বাবা তো এসব পছন্দই করতেন না, তাই আমার জীবনটাই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল 4 দেয়ালের মাঝেই। এই বলেই সে বলে, আচ্ছা যাই হোক, এখন আমি আসি, সময় হয়ে গেছে। সামার বলতে থাকে, টিফিন বক্সটা আবারও ভুলে গেছো? জাসনিত তখন বলে, না, আমি ভুলে যাইনি, আমি এটা তোমার জন্য এনেছিলাম। আমি জানি তুমি ব্রেকফাস্ট করনি, তাই বলছি খেয়ে নিও। সামার এই কথা শুনে বলে, আচ্ছা জাসনিত, আমাকে তোমার জীবন থেকে কি একটা দিন দিতে পারবে? জাসনিত তখন তার কথায় রাজি হয়ে যায়। সামারের পর জাসনিতকে নিয়ে আসে তার গ্রামে, আর সেখানে সে সবকিছু করে যা জাসনিত তার ছোটবেলায় করতে পারেনি। সে খুব খুশি ছিল। সে সামারকে বলে, তোমার গ্রামে ট্রেন এসে থামে, তাই তুমি মনের ইচ্ছা মতো হাসতে পারবে, কেউ শুনতে পাবে না। সামার বলে, এভাবে বলছো কেন? জাসনিত বলতে থাকে, যখন আমার মা হাসতেন তখন খুব ভয়ে থাকতেন যে যদি গ্রামের কেউ শোনে তাহলে কি বলবে তারা। এসব শুনে সামার বলে, কিন্তু এখানে সব ঠিক আছে তোমার, তুমি এত চিন্তা করো না। তারপরে তারা একসাথে ট্রেন দেখতে যায়। সেখানেই তখন জাসনিত সামারকে চিৎকার করে জানায় তার ভালোবাসার কথা। সামারও তো এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়, আর এখানেই দুজন দুজনের ভালোবাসাকে গ্রহণ করে আর একে অপরের সাথে সম্পর্কে জড়ায়। তারা দুজনেই ভীষণ খুশি ছিল। আর এই সব কিছু দূর থেকে একজন দেখে, যা জাসনিত বা সামার কেউই খেয়াল করে না। এটাকে তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো জাসনিত সামারকে বলে, আমাকে দেখে হয়তো বা স্ট্রং মনে হয়, কিন্তু আমি আসলে ততটাও স্ট্রং না, তাই প্লিজ কখনো আমার মন ভেঙে দিও না। সামার বলে, আমি ওয়াদা করছি তোমার মন আমি কখনো ভাঙবো না জাসনিত। এরপরই দেখা যায় জাসনিত আর সামার দুজন মিলে একসাথে কলেজে আসে, আর সারাদিন তারা একসাথে ঘুরে ফিরে বেড়ায়। রাতের বেলাও সামার আর জাসনিত বাইকে করে বাইরে যায়। তারা দুজন দুজনকে অসম্ভব রকম ভালোবাসতে শুরু করে, একে অপরকে একটিবারের জন্য চোখের আড়াল করতে চায় না। তারা দুজন মিলে অনেক সময় কাটাতে থাকে, দুজনে মিলে বেশ এনজয়ও করতে থাকে। জাসনিত তো সামারের সাথে নিজেকে মুক্ত ভাবে এখন। যে স্বাধীনতার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করছিল তা সে পায় সামারের হাত ধরে, তাই সে ভীষণ খুশি ছিল। তো এর মধ্যে এক রাতে অনেক বৃষ্টি হলে সামার জাসনিতকে নিয়ে ভেজে, কারণ এটাও জাসনিত ছোটবেলায় কখনো করতে পারেনি। ধীরে ধীরে সামার তার সব আশা পূরণ করার চেষ্টা করতে থাকে, আর সামারের এই সব কিছু দেখে জাসনিত সেখানে তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি। সামারও তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন। সামারকে তার বন্ধুরা বলে তারা লাদাখ যাবে। সে কি যাবে? তার গার্লফ্রেন্ডের থেকে অনুমতি পাবে কি? কারণ তারাও দেখে সামার সারাক্ষণ তার গার্লফ্রেন্ডের সাথে সাথেই থাকে। সামার তখন বলে, আমার কাছে তোদের থেকে ইম্পর্টেন্ট আর কি আছে? তাছাড়া তোদের সাথে যাওয়ার জন্য আমার আবার কিসের অনুমতি চাই? চল, আমি যাব, আর এনজয়ও করব, আমার বন্ধু বলে কথা। এবার তারা তিনজন মিলে লাদাখ যাওয়ার পথে বের হয়। সবাই তো বেশ খুশি ছিল। সামার তখন কয়েকটা কল করে জাসনিতকে, কিন্তু জাসনিত তখন না থাকায় কল রিসিভ হয় না। তখন সামার লাদাখ গিয়েও জাসনিতের কথা ভাবছিল। বিভিন্ন জিনিসপত্র দেখে তার জাসনিতের কথা মনে পড়ছিল। রাত হলেই জাসনিত যখন কল করে তাকে, তখন দেখা যায় সামার আর কল রিসিভ করতে পারে না, কারণ সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল। সামার তার বন্ধুদের বলতে থাকে, আরে এখানে নেটওয়ার্ক কেন পাচ্ছি না? তারা জানায় আসলে এখানে পোস্টপেইড সিম ছাড়া নেটওয়ার্ক পাওয়া যায় না। সামার এই কথা শুনে অস্থির হয়ে যায় আর বলতে থাকে, তাহলে তো আমাদের আসার আগে একটা পোস্টপেইড সিম নেওয়া উচিত ছিল। তার বন্ধুরা বলে, আমরা তো কয়েকদিনের মধ্যে ফিরেই যাব, তাহলে সিম দিয়ে কি করবি? চিন্তা করিস না, আয় আমরা ড্রিঙ্ক করি। তো এরপর সামার আর বেশি না ভেবে বন্ধুদের সাথে এনজয় করতে থাকে। এদিকে রাত যায় দিন যায়, কল তো আর ঢুকছে না সামারের মোবাইলে। তাই জাসনিত এবার ভীষণ চিন্তা করছিল যে না জানি কি হয়েছে সামারের। সে তার বান্ধবীকেও বলে যে, কি রে, কিছু জানিস সামারদের ব্যাপারে? তার বন্ধুরাও নেই দেখছি, আর কলও যাচ্ছে না, আমার তো কিছুই ভালো লাগছে না। তার বান্ধবী বলে, আমি জানি না, তবে আমি বলেছিলাম না এরকম ছেলেদেরকে বিশ্বাস না করতে, তারা সব একরকমই হয়। তাই বলছি, সময় আছে, নিজের পড়াশোনাতে ফোকাস কর, এসবের পেছনে ছুটে নিজের জীবন নষ্ট করিস না। এসব টাইম পাস ছাড়া আর কিছুই না, তাই এসব নিয়ে ভাবিস না। জাসনিতের মনটা এবার আরো খারাপ হতে থাকে, আর হঠাৎ করে সামারের না বলে এরকম গায়েব হওয়াটা জাসনিতের কাছেও ভালো ঠেকছে না। তো এর মধ্যেই একদিন জাসনিতকে তার মা কল করে আর বলে, তুমি গ্রামে ফিরে আসো, কারণ তোমার বাবা একজন ছেলে দেখেছেন, বিয়ের জন্য অনেক ভালো পাত্র।
জাসনিত এই কথা শুনে বলে, মা আমার তো পড়াশোনা বাকি, তুমি তো সব জানো আমি কি চাই না চাই, তাহলে কেন এমন কথা বলছো? আর প্লিজ বাবার সাথে একটু কথা বলো না প্লিজ মা। তার মা বলে, জাসনিত কখনো কি আমাদের ইচ্ছা অনিচ্ছার কথা তোমার বাবা পাত্তা দিয়েছেন যে আজ দিবেন? তাছাড়া ছেলেটা ভালো ঘরের, তাই এই বিয়ে ভাঙতে তোমার বাবা রাজি হবেন না সেটা আমি বললেও না। আর পড়াশোনা করেও আমাদের জন্য কি জব আছে, তাহলে চলে আসো বিয়ে করার জন্য। এই বলেই জাসনিতের মা কল রেখে দেয়। এখন জাসনিত তো এই ব্যাপারটা সামারকে জানাতেও পারছে না, কারণ তার মোবাইলটা অফ। অনেক চেষ্টা করেও সে সামারের সাথে যোগাযোগ করতে পারে না। এদিকে সামার তার বন্ধুদেরকে বলে, অনেক হয়েছে, আর কত, 3 দিনের কথা বলে এখন 4 দিন হয়ে গেছে, চল আমরা ফিরে যাই ভাই। তারপরে সামার একের পর এক কল করতে থাকে জাসনিতকে, কিন্তু কোনো কলই আর রিসিভ হয় না। সামারের তখন অস্থির লাগতে থাকে। সে জলদি ফিরে আসে আর প্রথমেই কলেজে চলে আসে জাসনিতকে খোঁজার জন্য, কিন্তু সেখানেও সে জাসনিতকে পায় না। সে বুঝতে পারে না হঠাৎ কি হলো। এরপরই সে তার বন্ধুদের থেকে জানতে পারে যে জাসনিত হসপিটালে আছে। এই কথা শুনেই তো সামার দৌড়ে হসপিটালে চলে আসে, আর এসেই দেখে জাসনিত হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়ছে। জাসনিতের বাবা তখন সামারকে দেখার সাথে সাথেই রেগে মেগে তার কলার চেপে ধরে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার মতো বড় লোকের ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। তোমরা সাদা সিধা মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করো। আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। সামার তো কিছুই বুঝতে পারে না। সে শুধু জাসনিতের বাবাকে বলে, আমি তো তাকে অনেক ভালোবাসি, আমি কেন এসব করব তার সাথে? বিশ্বাস করুন, আমি তার ক্ষতি কখনো চাই না, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। সামারকে তখন জাসনিতের বাবা পুলিশে ধরিয়ে দিবে বলতে থাকে, তাই সে যেন চুপচাপ এখান থেকে চলে যায়। কিন্তু সামার তো সেখান থেকে যেতে চায় না। সে তো জাসনিতের বাবার পায়ে পর্যন্ত পড়ে, কিন্তু কোনো লাভই হয় না। সামার এবার জাসনিতের বান্ধবীর কাছে আসে আর বলে, আমাকে মিথ্যা বললে কেন? জাসনিত তো প্রেজেন্ট ছিল ইউনিভার্সিটিতে, তাহলে আমাকে কেন বলনি? বলো আমাকে কি হয়েছে তার সাথে। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। জাসনিত তার বান্ধবীকে বলে, এইভাবে কিভাবে আমার বিয়ে হতে পারে? সামার আমাকে এইভাবে যেতেই দিবে না। সে আমার জন্য যে কোনো কিছুই করতে পারে, এমনকি আমার জন্যই পৃথিবীর সাথেও লড়তে পারে। আমি তার রাগ খুব ভালো করেই জানি। তবে যদি আমার বাবা চলে আসেন আমাকে নিতে, তাহলে সে তার হাত পা ধরে তাকে মানিয়েও নিবে নিশ্চিত। আর আমাকে এইভাবে যখন ইচ্ছা তখন বিয়ে দিতে পারেন না বাবা। আমি সামারকে ছাড়া থাকতে পারবো না, তাকে আমি অনেক ভালোবাসি। আর না সামার আমাকে ছাড়া থাকতে পারবে। তো কলেজে আসার পরে জাসনিতকে সামারের এনিমি বলে, কি চলে গেল? তো সামার এমনই, মেয়েদেরকে প্রেমে ফেলার পর হঠাৎ করেই চলে যায়। 2-3 দিনের ভালোবাসাই তার ভালো লাগে, সে আজীবন থাকার মানুষ নয়। জাসনিত বলে, না, সামার মোটেও এমন নয়, হয়তোবা তার কোনো ইমার্জেন্সি হবে তাই গিয়েছে, সে আবারও ফিরে আসবে। তখন সেই ছেলেটা বলে, ইমার্জেন্সি? হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি তো। কলেজের 3 জন মেয়েও ইমার্জেন্সিতে গিয়েছে, যেমন সামার আর তার 2 বন্ধু। তখন জাসনিতকে সামারের এক্স গার্লফ্রেন্ড বলে, সামার আমার সাথেও এমন ছিল, আমাকে বলতো আমাকে সে কত ভালোবাসে। জাসনিতের তখন মনে পড়ে, তাই তো, এরকম কথা তো তাকে সামারও বলেছিল। তখন সামারের এক্স গার্লফ্রেন্ড বলতে থাকে, তারপর একদিন হঠাৎই ফোন বন্ধ, মেসেজ আসা বন্ধ, বলা নেই কওয়া নেই আমাকে ছেড়ে দিল। তাই ভেবে দেখো তোমার সাথে কি হচ্ছে এখন। জাসনিত তখন এইসব কথা শুনে ম্যানুপুলেট হয়ে যায় আর ভাবে, তাহলে তো এরাই ঠিক বলছে, তার মানে সামার তাকে ধোকা দিয়েছে। জাসনিতের তখন অনেক খারাপ লাগে। সে সাথে সাথে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর মাকে কল করে জানায় সে ফিরে আসছে গ্রামে। আর তখনই একটা গাড়ি এসে জাসনিতকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে জাসনিত হসপিটালে ভর্তি হয়। আর তার বাবা হসপিটালে পেইন্টিং দেখে জানতে পারে সামারের ব্যাপারে, যা জানার পর তার রাগে মাথা নষ্ট হয়ে যায়। সামার এই সবটা জানার পর বর্তমানে ডিরেক্ট গিয়ে মার বসায় সেই ছেলেকে যে জাসনিতের কান ভাঙিয়েছে সামারের অগোচরে। আর তার এক্সকে বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই থেমে গেলাম, কিন্তু যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো অন্যের ভালোবাসা নষ্ট করার চেষ্টা করতে জানে না। আমি এটাই আশা করেছিলাম। এই বলেই সামার আসে হসপিটালে আর জানতে পারে জাসনিতকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছে। তার কারণ জাসনিতের ব্রেন ইনজুরির কারণে তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সামার তখন মেন্টাল হসপিটালে আসার পর তাকে অনুমতি দেওয়া হয় না। সে একটাবার জাসনিতের সাথে দেখা করতে চায়, কিন্তু জাসনিতের বাবা মানা করে দিয়েছেন আগেই যে কারোর সাথে তার মেয়ের দেখা না করানোর জন্য। এই সবকিছু দেখে শুনে সামার তার বন্ধুদের বলে, আমি জাসনিতকে না দেখে যাব না, আমার আর ভালো লাগছে না। তার বন্ধুরা তখন বলে, তুই তো শুনলি যে দেখা করার অনুমতি নেই, তাহলে কিভাবে করবি? তাই বলছি প্লিজ চল,
পরে কিছু একটা করে আবারও আসবো আমরা। এবার বাড়ি আসার পরই সামারকে তার চাচা জানায় বিয়ের কথা। সামার বলে সে বিয়ে করতে পারবে না, কারণ তার জীবনে কেউ একজন আছে। তার চাচা বলে, তুই কি ওই মেয়েটার কথা বলছিস যাকে তুই এই জায়গা দেখাতে নিয়ে এসেছিলি? দেখ সামার, এসব ইয়াং বাচ্চারা করেই থাকে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমাদের সাথে কখনো ওই মেয়ের মিল হতে পারে না। সামার তখন তার চাচার সাথে ঝগড়া করে আর সেখান থেকে বেরিয়ে আসে, কারণ তার চাচাও বেশ উল্টোপাল্টা বলছিল। এরপরে সে সোজা আসে হসপিটালে। সেখানের গার্ডকে সে রিকোয়েস্ট করে তাকে একটাবার ভেতরে যেতে দেওয়ার জন্য, কিন্তু কেউই তাকে ভেতরে যেতে দিচ্ছিল না আর বলছিল সে কি পাগল নাকি, পাগল হলে তো ভেতরে থাকতো। এখন সামার উপায় না পেয়ে এবার পাগল সাজার অভিনয় করে। বুঝুন জাসনিতকে সে কতটা ভালোবেসে ফেলেছে। আর এই সব দেখে ডাক্তারও তখন অনুমতি দিয়ে দেয় তাকে মেন্টাল হসপিটালে যাওয়ার জন্য, কারণ ডাক্তার খুব ভালো করেই দেখেছে সামার কতটা ডেসপারেট, তাকে কোনোভাবেই থামানো সম্ভব নয়। এরপরই সামার পেশেন্ট সেজে চলে আসে হসপিটালে, আর জাসনিতকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ে। তার অনেক খারাপ লাগে। জাসনিতের মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই। তাকে দেখেই সামার বুঝতে পারে যে তার কতটা খারাপ অবস্থা। এরপর থেকে সামার দিনের পর দিন এই হসপিটালেই থাকে আর জাসনিতকে দূর থেকে দেখে যায়। প্রথম সামারের কাছে আসতো না জাসনিত, কিন্তু ধীরে ধীরে সামার জাসনিতের সাথে খেলা করতে থাকে আর একটা সময় সুন্দর বন্ড তৈরি করে ফেলে। কিন্তু হঠাৎ করেই সে রাগ করে চলেও যায়, যেটা দেখে নার্সরা বলা বলি করছিল যে মেয়েটার সাথে ধোঁকা হয়েছে, তাই কারো সাথে সে কথা বলে না। আসলে এই ছেলেগুলোর কাজই হয় সাদাসিধে মেয়েদের জীবন নষ্ট করা, আর সেটাই করলো সে। সামার এই সবটা শুনে খুব বেশি গিল্টি ফিল করে। সে ভাবে জাসনিতের যা হয়েছে সব তার কারণেই হয়েছে। সে তাকে এভাবে একা রেখে না গেলে হয়তো আজ এইসবের কিছুই জাসনিতের সাথে হতো না। সেদিন রাতের বেলা সামার এক মেন্টাল পেশেন্টের হেল্পে চলে আসে জাসনিতের কাছে, আর তার কাছে বসে বলে, জাসনিত, আমি জানি না ভালোবাসা আসলে কি। আমি শুধু এতটুকু জানি, যেখানে তুমি সেখানেই আমি, আর যেখানে আমি সেখানে তুমি। হ্যাঁ, জীবনে অনেকেই আসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখন আসে সেটা কেউ বুঝতে পারে না। কিন্তু আমি তোমার সাথে মিট করার পর বুঝতে পেরেছি বেঁচে থাকার জন্য একজন সাথী থাকা খুব দরকার, আর তুমিই আমার সেই সাথী। তাই আমি তোমার হাত কখনো ছাড়বো না। তো সামার যখন এখানে কথা বলছিল তখনই তাকে এভাবে সুস্থ হয়ে কথা বলতে শুনে নেয় নার্স হারমান। তাই পরদিনই হারমান চলে আসে ডাক্তারকে সত্যিটা জানাতে, কিন্তু আবারও না জানিয়ে বাইরে আসে আর দেখে সামার কিভাবে জাসনিতের সাথে খেলছে। আর জাসনিত এতগুলো মাস পর একটু হাসে, তাই সে আর কিছুই বলতে পারে না। সেদিন রাতের বেলা নার্স সামারকে হাতে নাতে ধরে আর বলে, আমি সব জানি জাসনিত আর তোমার ব্যাপারে, তাই আমি অভিযোগ জানানোর আগে ফিরে যাও। সামার তখন হারমানকে জাসনিত আর তার লাভ স্টোরির কথাটা জানায়, যেটা জানার পর হারমান বলে জাসনিত অ্যাক্সিডেন্টের আগে অনেক বেশি কান্নাকাটি করেছে, আর এখন তার জন্য খুব কঠিন ভালো হওয়া, কেননা তার শেষ ট্রমা হয়ে মাথায় রয়ে গেছে সেই কান্নাটা। সেটা এখন বের করা খুব দরকার, হয় হাসির মাধ্যমে আর না হয় কান্নার মাধ্যমে। সামার বলে, আমি জানি আমি একমাত্র তাকে ঠিক করতে পারবো, তবে আমার একজন হেল্পিং হ্যান্ড লাগবে। তো তোমার মোবাইলটা ইউজ করতে পারি? এবার হারমান তাকে মোবাইল দেয়, আর সামারও তখন তার বন্ধুকে কল করে আর বলে, জাসনিতের ছবি আঁকার সবকিছু নিয়ে আসো। তার বন্ধু সেই সবকিছু নিয়ে আসলে সামার সেগুলো জাসনিতকে দেয়। জাসনিত এগুলো নিয়ে লেখা শুরু করে, কিন্তু কোনো ছবি আঁকতে পারে না, উল্টো রং দিয়ে দেয়াল খারাপ করে রাখে। সামার এই সবকিছু দেখে বুঝতে পারে জাসনিতের ঠিক হতে অনেক সময় লাগবে। এখন তাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, তাকে সুস্থ করা এতটাও সহজ হবে না। তো ডাক্তার শর্মা দেখে দেয়ালের রং করা, তাই সে বাইরে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই কাজ কে করেছে? সামার তখন এসে বলে, আমি করেছি। ডাক্তার শর্মা তো খুব রাগী, তাই সে সামারকে নিয়ে আসে আর জানতে পারে সে ওষুধ খায় না, তাই তাকে এবার থেকে দেওয়া শুরু করে ইনজেকশনের মাধ্যমে ওষুধ, যার ফলে এবার সামার ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কিন্তু তাও সে হসপিটাল থেকে যায় না, সে রেগুলার সময় কাটাতে থাকে জাসনিতের সাথে, কারণ সে ঠিক করে নিয়েছে যে করেই হোক জাসনিতকে সুস্থ করে তুলবে। তাই যে কোনো কিছুর বিনিময়েই সামার এখানে থাকবে, জাসনিতকে সে একা ছাড়বে না। তো এই সবটা জানার পর সেই ডক্টর তো খুবই শকড। সামারের বন্ধু তখন বলে, এবার তো আপনি সবটা শুনলেন, তাই প্লিজ আমার বন্ধুর জীবনটা বাঁচিয়ে দিন, সে সত্যি সত্যি পাগল নয়। তো এখন সামারকে ওই ডক্টর ডাকে আর বলে, সামার, আমরা আগেও দেখা করেছি তাই না? তো শোনো, আজ আমরা কথা বলবো লাভ নিয়ে।
কখন আর কিভাবে প্রথম প্রেমে পড়া হয়েছিল তোমার? আমি নিশ্চিত তোমার জীবনে অনেক মেয়ে এসেছে, তার মধ্যে জাসনিত। এতটুকু বললেই সামার আবারও পাগল হয়ে অভিনয় করার ট্রাই করে। ডক্টর বলে, সামার অনেক হয়েছে, আমি চাই না তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে, তাই প্লিজ এখান থেকে চলে যাও। সামার বলে, আমি কখনো আমার বাবাকে দেখিনি। যখন বুঝতে শিখি তখন জানতে পারি মায়ের ক্যান্সার। পুরো রাত জেগে মায়ের পাশে বসেছিলাম, কিন্তু এর মধ্যেই হঠাৎ ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভেঙেই দেখি আমার মা মারা গেছেন। তাই আমি যদি আবারও ঘুমিয়ে পড়ি তাহলে এবার আমি আর জাসনিতকে পাবো না, তাকেও হয়তো হারিয়ে ফেলবো। তাই প্লিজ আমাকে জাসনিতের থেকে দূর করবেন না। ডক্টর বলে, সামার বোঝার চেষ্টা করো, এই মেডিসিন তোমার প্রাণ পর্যন্ত নিতে পারে, তুমি বুঝতে পারছো না কেন? সামার বলতে থাকে, মেডিসিন প্রাণ নেওয়ার আগে আমি জাসনিতের থেকে দূর হলে এমনিও মরে যাব, তাই প্লিজ আমাকে তার থেকে আলাদা করবেন না। ডক্টর তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে আরো 15 দিন সময় দিচ্ছি, এরপর আমি আর তোমার লাইফের রিস্ক নিতে পারবো না, যা করার করে নাও, আর এই 15 দিনের মধ্যেই সব করে চলে যাবে তুমি। এবার সামার তারা বানাতে থাকে। হারমান বলে, তারা? কিন্তু কেন? সামার বলতে থাকে, জাসনিত বলতো খসে পড়া তারা তার ইচ্ছা পূরণ করতে পারে, তাই সেই চেষ্টা করে দেখতে চায়। এবার সামার তারা নিয়ে বসে জাসনিতের পাশে, আর তাকে বলে, জানো, তারা নিয়ে যে যা চাইবে তাই পূর্ণ হবে। আমি চাই আমি যাকে ভালোবাসি সে যেন সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে। তুমিও কিছু চাও? জাসনিত তো চুপ করেই থাকে। তখন সামার বলে, কি হলো? আমি অবশ্য জানি তুমি কেন কথা বলছো না, আর এবার আমি বুঝতে পেরেছি কিভাবে তুমি কথা বলবে। তো জাসনিতকে বাইরে নিয়ে আসে সে, আর একটা ট্রেন যাওয়ার সিন তৈরি করে। তবে সেখানে জাসনিত চিৎকার করে চলে যায়। সামার কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার শর্মা আসছে দেখে হারমান জাসনিতকে নিয়ে চলে যায়, আর সামার সেখানেই থাকে। জাসনিত যে সেখানে ছিল এ ব্যাপারটা এড়িয়ে যায় সে। শর্মা এসে বলে, কি ব্যাপার, এখানে এসব কি হচ্ছে? কেউ কিছু না বললে সে আবারও জিজ্ঞেস করে, আমি বলছি কি হচ্ছে এখানে। সামার জানায় সে সব করেছে, তাই তাকে এবার ডাক্তার শর্মা ইলেকট্রিক শক দেয়। আর পরে রাফতারকে বলে, 2 বার ডিরেক্টর ম্যাডামের ভিজিট। আমার মনে হচ্ছে এই কেসটা একটু বেশি স্পেশাল ওনার কাছে। দেখা যাক এবারের কাহিনীটা আসলে কি। যাও সিসি ক্যামেরার রেকর্ডটা আনো। এদিকে সামার এক মেন্টাল পেশেন্টকে বলে, তুই আমার একটা কাজ করবি? এরপরই সামার নিয়ে আসে জাসনিতকে বাইরে, আর সেদিন বৃষ্টির দিনের মতো তাকে নিয়ে বসে পড়ে। উপর থেকে পেশেন্টটা বরফ গলিয়ে নিচে ফেলে, আর এটাই সামার তাকে করতে বলেছিল। জাসনিত তো এসবে খুব খুশি হয়ে যায়, কিন্তু তখন বরফ শেষ হয়ে যায়, আর জাসনিতেরও মন খারাপ হয়ে যায়। তবে ওই সময় আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে সত্যি সত্যি। সামার আর জাসনিত দুজনেই বৃষ্টি দেখে অসম্ভব খুশি হয়ে যায়। জাসনিত ওই রাতের মতোই আজও বৃষ্টিতে ভিজে হাসছিল। সামার যখন ডান্স করে তখন তাকে দেখে জাসনিতের ধীরে ধীরে সব স্মৃতি ফিরতে থাকে, আর একটা সময় পর সে বলে, সামার। সামার তখন যেন প্রাণে প্রাণ ফিরে পায়। তবে তখনই তাকে ধরে নিয়ে আসা হয় ডাক্তার শর্মার কাছে। সামার বলে, জাসনিত ঠিক হয়ে গেছে, জাসনিত আমার নাম বলেছে, সে সত্যি ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ডাক্তার শর্মা বলে, মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, তাই এটা তো হওয়ারই ছিল। সামার বলে, না স্যার, সে ভালো হয়েছে ভালোবাসার শক্তিতে। সত্যিকারের ভালোবাসাতে অনেক শক্তি থাকে স্যার, সে আমার জন্য ভালো হয়েছে। এই কথাটা এবার ইগো হার্ট করে ডাক্তার শর্মার, আর সে বলে, সে ঠিক হলেও তুই ভালোবাসায় ঠিক হবি না। এই বলেই সামারকে সে ফুল শক দেয়। বুঝুন মানুষ কত খারাপ হলে এমনটা করতে পারে। সে আরো বলতে থাকে, তুই আমার মজা উড়িয়েছিলি না আমাকে ছোট ডাক্তার বলে? আমি ছোট ডাক্তার, এবার দেখ কেমন মজা লাগে। ওইদিকে হারমান জাসনিতকে সব সত্যিটা বলে, যে কত কিছু করেছে সামার তাকে ঠিক করার জন্য, আর আজ সামারের তাকে প্রয়োজন। জাসনিত তখন দৌড়ে আসে সামারের কাছে, আর এসেই বলে, সামার দেখো তোমার জাসনিত এসেছে, চলো এবার আমরা যাই। আমি প্রমিস করছি আমি আর রাগ করব না, কখনো রাগ করব না সামার। এইসব বলে জাসনিত খুব কান্না করছিল, কিন্তু ততক্ষণে সামারের কন্ডিশন খারাপ হয়ে গেছে। সে তো সবকিছু চুপচাপ শুনছিল। জাসনিত তখন বলে, সামার তুমি ঠিক আছো তো, তাই না? তাহলে চলো আমরা যাই প্লিজ। সামার দেখো আমরা এখন একরকম ভালোবাসি, কেউ কারো থেকে কম নয়, প্লিজ চলো না আমরা যাই। সামার তখন বলে, কেঁদো না, জাসনিত এখন ঠিক হয়ে গেছে, জাসনিত এখন ঠিক হয়ে গেছে। এভাবেই সে এক কথা বারবার বলতে থাকে, আর অন্যদিকে তাকিয়ে থাকে। জাসনিত তো এটা দেখে কান্নায় ভেঙে পড়ে, কেননা তার কারণেই শেষমেশ সামার সত্যিই পাগল হয়ে গেল। তার জীবনটা তো নষ্ট হয়ে গেল। এত নিঃস্বার্থভাবে ভালোবাসাকেও সে কিভাবে সন্দেহ করেছিল? এসব ভেবে জাসনিত কান্না করতে থাকে, অনুশোচনা করতে থাকে। সে তখন ডাক্তার শর্মার কাছে এসে বলে, তুই কি করেছিস আমার সামারের সাথে? কি হলো বল? ডাক্তার শর্মা বলে, বাহ, তাহলে ভালো হয়ে গিয়েছো। সবাই বলেছিল তুমি ভালো হতে পারবে না, কিন্তু আমি ডাক্তার বলে তুমি ঠিক হতে পারলে। জাসনিত বলে, চুপ করো, একমাত্র সামার বলেছিল জাসনিত ঠিক হবে, তাই আমি ঠিক হয়েছি।
আর এখন বলো কি করেছো আমার সামারের সাথে, প্লিজ বলো। ডাক্তার শর্মা বলে, চিকিৎসা করেছি, যেমন তোমার করেছি, তুমিও ভালো হয়েছো। জাসনিত বলে, তুই ভেবেছিস আমাকে আর সামারকে এইভাবে আলাদা করবি? তুই ভুল, যারা ভালোবাসে তারা কখনো হারে না, আর এটা আমি তোকে প্রমাণ করে দিব। এই বলেই জাসনিত বাইরে আসে আর দেখে তার মা বাবা এসেছে, কিন্তু জাসনিত তো পাগল হয়ে থাকারই অভিনয় করতে থাকে আর চলে আসে সোজা সামারের কাছে। এখন জাসনিত সেই সবকিছু করতে শুরু করে যা তার জন্য সামার করেছে এতগুলো মাস ধরে। সামারকে এখন জাসনিত সুস্থ করবে, এই মন নিয়েই সে লড়াই করতে থাকে। ওইদিকে ডাক্তার শর্মাকে জব থেকে বের করে দেয় এই হসপিটালের সেই মেইন ডক্টর। তার কাছে ভিডিও আসে সামারকে টর্চার করার, তাই সে এই পদক্ষেপ নিয়েছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এর শেষে কি হয় জাসনিত আর সামারের সেটা আর দেখানো হয় না। হতে পারে সামারও কোনোদিন জাসনিতের ভালোবাসায় সুস্থ হয়ে যাবে। এই ওপেন এন্ডিং এর সাথেই এই গল্পটা শেষ করা হয়, যাতে দর্শকরা নিজেদের মতো চিন্তা করতে পারে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।